আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৫-১০ রেট কমায় দেয়, তাহলে যারা যে সিন্ডিকেটটা করতেছে এদের জন্য একটা শিক্ষা হবে। সকাল থেকে হচ্ছে 5টা পাম্পে ঘুরছি, আমি তেল পাই নাই। পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল মানুষ, লাইনেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর উপকণ্ঠ রূপগঞ্জে চোরাই তেলের সিন্ডিকেট। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা 220 টাকা লিটার। জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা সরকারের। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে প্রস্তাব উত্থাপন। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। রাজশাহী মেডিকেলে সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে হামের রোগী। দাপ্তরিক জটিলতা ও সময় ক্ষেপণের কারণে কেন্দ্রীয় ভাণ্ডারে মজুদ নেই হাম সহজ 6 ধরনের টিকা। এবারের ঈদযাত্রায় সড়ক নৌ রেলপথে ঝরেছে কয়েকশো প্রাণ। দুর্ঘটনা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেই উদ্যোগ, অসচেতন যাত্রীরাও। টিওরা সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কিভাবে কি করলে এখন তাদের হুঁশ হয়েছে। দুই সাইডে আমাদের গেট করার পরও তারা রং সাইডে দিয়ে ঢুকে দিয়ে আমাদের সাথে তর্ক করে। তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে তারা সতর্ক হয় না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হচ্ছে বলেও জানান পাম্প সংশ্লিষ্ট। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি, তেলের লাইনে এখনো দিকে আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন। তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতে পারছে না, স্যার অফিসে যেতে পারছে না, মানে নানান ঝামেলার মধ্যেই পড়ে গেছে আর কি। গাড়ি আসে নাই, তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক সময় এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো, কখন খামো, এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। আসার পরে আইসা দেখলাম যে এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির পিছনে ছিলাম। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসা কখন পামো কখন যামো তাও কোনো নিশ্চিত নাই। জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, তখন ঠিক তার উল্টো চিত্র খোলা বাজারে, যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। জ্বালানি তেল সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশন মাঝে মধ্যেই বন্ধ থাকছে। তেল আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা, তবে মিলছে না চাহিদা মতো পেট্রোল, অকটেন কিংবা ডিজেল। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। রূপগঞ্জের অলরেডি সবগুলো পাম্প আমার ঘোরা শেষ। 15 দিনের উপরে আমরা পাচ্ছি না অকটেন, ডিজেল। অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নেই। একবারে শূন্য। দেন না রশি লাগাই দিচ্ছি পুরো দোনো সাইডে গেটে। ডিজেল দিচ্ছে সপ্তাহে একবার, এক গাড়ি করে ডিজেল দিচ্ছে, ওটা বিক্রি করতেছে। আর যখনই আনি তখনই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঈদের 2 দিন আগে আমাদেরকে অকটেন দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত আর কোনো অকটেন দেওয়া হয়েছে না। অথচ আশেপাশেই খোলা বাজারে মিলছে তেল। উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে 150 থেকে 200 টং দোকান, যেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর অকটেন মিলছে 250 থেকে 300 টাকায়। জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা শেষে মন্ত্রী এই কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, রমজান সহ নানা কারণে পাঠদান ঘাটতি পোষাতে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জ্বালানি সংকট, যানজট এবং হামের প্রাদুর্ভাবের কথাও বিবেচনায় রেখেছে সরকার। সব দিক বিবেচনায় রেখে এবং শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্বপাত। বৃহস্পতিবার এই প্রস্তাব মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে। তবে কতদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে তা ক্যাবিনেট বৈঠকে চূড়ান্ত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং
অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই অনাকাঙ্ক্ষিত পরিণতি, নাকি ধীরে ধীরে জমে ওঠা অগোছালো বাস্তবতার বিস্ফোরণ? প্রশ্ন থেকেই যায়, মৃত্যুগুলো কি সত্যিই অনিবার্য ছিল? কোনোভাবেই কি রোধ করা সম্ভব না এই রকমের দুর্ঘটনা? এবার ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী হয়েছে দেশ। কয়েকদিনের ব্যবধানে সড়ক, নৌপথ আর রেল দুর্ঘটনায় ঝরেছে শত শত প্রাণ। একটা প্রশ্ন সামনে নিয়ে আমরা আরও ভেতরে ঢুকতে চাই। মৃত্যুর এসব ঘটনা কেবলই দুর্ঘটনা, নাকি একই চিত্রের পুনরাবৃত্তি? পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত ফেরি রুট। এই কদিন আগেই দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে তলিয়ে যায় একটি বাস, ঝরে যায় ২৬টি তরতাজা প্রাণ। ওই যে একটা ফেরি ছিল আর কি, উনি চাইছিল এনে ভেজাবো, গাড়ির নামবে আর ধুয়ে যাবো, উনি আনবে ব্রেক ফেলে মারতেছে। আপনারা দেখেন যে সমস্ত ডাল, এই সমস্ত হাই লোড হইলে গাড়ির ধরে রাখা কষ্ট। পল্টনেতে যখন ফেরির উপরে গাড়ি ওঠে তখন গাড়ির ওয়েট আর ফেরি তো পানির অত ভারসাম্য নেই, ওই ফেরি নিচে হয়ে যায়, যার কারণে আপনার ওই গাড়ির পিছন বেঁধে যায়। গতদিন যেটা দেখেছি, যে গাড়ি যখন চলে গেছে সোজা, যে যাত্রীগুলো উঠেছে তারা জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। অনেকে তারা বলেছেন যে জানলার পাশে যে রড থাকার কারণে তারা বেরোতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে র্যাম্প দিয়ে পন্টুনে ওঠানামা করে যানবাহন তা যথেষ্ট নিরাপদ নয়। র্যাম্পগুলো পিচ্ছিল, আবার সামনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। এখন দুর্ঘটনা করছে, এখন সবাই আসতেছে, এমপি মহোদয় আসতেছে, চেয়ারম্যান আসতেছে, টিওনো সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কিভাবে কি করলে এখন তাদের হুঁশ হয়েছে। রাজশাহী অঞ্চলে ছড়িয়েছে হাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগাক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তবে সেখানে সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রোগী রাখতে হচ্ছে, যা বাড়াচ্ছে সংক্রমণের শঙ্কা। এই হাসপাতালে সোমবার পর্যন্ত চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৭০ জন রোগী। অন্যদিকে বিভাগের ৮ জেলায় চলতি মার্চ মাসেই ১৩৭ জনের হাম শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস বলছে প্রকোপের মুখে তারা টিকাদান কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নিয়েছেন। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মোটামুটি ভালো, অক্সিজেন দিলাম, কাটলে অক্সিজেন দিয়ে কিনে এখন বেটার ফিল করছে, আর চিকিৎসা আল্লাহর রহমতে ভালোই আছে এখানে আসার পরে। তবে ধারণ ক্ষমতার ৩ গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় আইসোলেশন ওয়ার্ড দিয়েও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অনেক রোগীকেও রাখতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। আইসোলেশন ওয়ার্ড আছে আমাদের, সেখানে ৩০ নম্বর ওয়ার্ড, আর আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি। আর তারপরেও আমাদের মানে সংকুলন হচ্ছে না। আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। অভিভাবকরা বলছেন জ্বর, নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। শনিবারের দিন এখানে আসছি, তারপর থেকে রবিবারের দিন থেকে হাম, আর 1 মাস 3 তারিখে দেখাল ছিল চাপাইতে। প্রথমে জ্বর নিয়ে এখানে এসেছিলাম।